আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ২১। পৌষের শীত রুদ্রে রুদ্রে পৌঁছে যায়। ভোরে গরম কম্বলের নিচ থেকে কেউ উঠতেই চায় না। পরীও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। রূপালী এসেছিল পরীকে দেখতে। সে পরীর ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নিচতলায় নেমে এলো। গরম চাদর গায়ে জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। পেটটা বেশ উঁচু হয়েছে। কয়েকদিন বাদেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওর সন্তান। মা হওয়ার আনন্দ সব মেয়েরই থাকে, কিন্তু কেন জানি রূপালী সে আনন্দ পাচ্ছে না। সেদিনের পর তো কবির আর তার কোনো খবর নেয়নি, নেয়ার সাহসও নেই। এই বাড়িতে পা রাখলে কবির প্রাণ নিয়ে ফিরতে পারবে কি সন্দেহ। যদি রূপালীকে কবির ভালোবাসতো তাহলে সে প্রাণের মায়া না করে ঠিকই আসতো। রূপের মোহে কবির তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারেনি। তার কাছে মেয়েদের দেহটাই প্রধান। রূপালীর প্রথম মনে হতো সেই পারছে না কবিরকে স্বামী হিসেবে টেনে নিতে, কিন্তু আস্তে আস্তে তার ভুল ধারণা ভেঙে যায়। দীর্ঘ শ্বাস ফেলা আর মালার চোখের জল সহ্য করা ছাড়া রূপালীর আর কিছুই করার নেই। রোদ উঠেছে বেলা ৮টা নাগাদ। এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিকে। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হলো নাইম, শেখর, আসিফ। বৈঠকে ওদের বসতে দেওয়া হলো। মালা ও জেসমিন গিয়ে দেখা করে ওদের সাথে। অনেকদিন পর দেখা হতে ওদের ভালোই লাগলো। গরম গরম ভাপা পিঠা ওদের খেতে দেওয়া হলো। নাইম ভাবছে আজকের দিনটা ইনিয়ে বিনিয়ে থেকে যেতে হবে। পরীকে দেখার ইচ্ছাটা ওর কখনোই মিটবে না। একটাবার যে সে পরীকে দেখার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু অতি আবেগের শেষ ফলাফল শূন্য। আসিফ নাইমকে বলে, কি সিদ্ধান্ত নিলি? থাকবি নাকি চলে যাবি? সবে তো এলাম, দেখি কি করি। তোর না দেখা বউয়ের দেখা শ্বশুর বাড়ি, থাকলে সমস্যা নেই বলেই হাসল সে। নিজের ঘর থেকে বের হতেই নাইমদের দেখে সেদিকে এগিয়ে গেল শায়ের। বলল, আপনারা কখন এসেছেন? নাইম মৃদু হেসে জবাব দিল, এই তো কিছুক্ষণ। আপনার অবস্থা কেমন? জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়লো? হঠাৎ মানে? মানে এতদিন পর এলেন তাই বললাম। নাইমের বদলে আসিফ বলে, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময় এক রকম ছিল আর এখন আরেক রকম। এটাই দেখতে এসেছি, একটু পরেই চলে যাব। নাইম চোখ গরম করে আসিফের দিকে তাকালো। বিনিময়ে হাসলো আসিফ, দিল সবকিছু মাটি করে। আগ বাড়িয়ে কথাটা বলার প্রয়োজন ছিল কি? আজকে বরং থেকেই যান, পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে। রাতে সবাই দেখতে যাব, আপনাদের ভালোই লাগবে। শায়রের কথা শুনে নাইম তৃপ্তির হাসি হাসলো। বলল, তাই নাকি? তাহলে তো যেতেই হবে, সমস্যা নেই, আমরা থাকবো। শুনে খুশি হলাম। আচ্ছা আপনারা থাকুন, আমি আমার কাজে যাই, রাতে দেখা হচ্ছে। শায়ের চলে গেল। নাইম মনে মনে খুব খুশি হলো। আজকে অন্তত শেষ চেষ্টাটা করে দেখবেন সে। পুরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। কুসুমকে একখানা নতুন চাদর দিয়ে ওর পুরনো চাদরটাও এনেছে। এমনকি জুতোটাও কুসুমের। কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় পরী। আজকে রাতের আঁধারে বের হবে সে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পরী। বিন্দু আর সম্পানের বিয়ে দিবে সে, তাও নিজে দাঁড়িয়ে থেকে। বিন্দু বিন্দুকে বলেছে যাতে সে সম্পানকে সব বলে। সম্পানও রাজি। আর কি চাই? পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের জঙ্গলের মধ্যে একটা পুরনো কালী মন্দির আছে, ওখানেই বিয়ে সম্পন্ন হবে। একবার বিয়ে হয়ে গেলে চন্দনার আর কিছুই করার থাকবে না। বিন্দু সম্পানও সুখে থাকবে। তাই আগে থেকেই তৈরি হচ্ছে পরী। রূপালীর বাড়ি যাওয়ার সময় কুসুম দেখিয়েছিল জঙ্গলটি। কুসুমের ধারণা এই জঙ্গলে ভূত প্রেতের বাস, তাই দিনের বেলাতেও কেউ যায় না। এটাকেই হাতিয়ার হিসেবে ধরেছে পরী। তবুও কেউ যাতে দেখে না ফেলে, তাই রাতেই সেখানে যাবে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যা নামতে চারিদিকে হালকা কুয়াশায় ভরে গেল। গ্রামের মানুষ দলে দলে বের হলো যাত্রা দেখবে বলে। আফতাব সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত, তাই সবাই রওনা হলো। কিন্তু নাইম গেল না, শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকলো। সেজন্যই সবাই তাকে ফেলে যেতে বাধ্য হলো। আসিফ আর শেখর সব বুঝলো, কিন্তু কিছু বলল না। ওরা চলে গেল যাত্রা দেখতে। জমিদার বাড়ির সব পুরুষ চলে গেল, শুধু রয়ে গেল নাইম আর রক্ষীরা।
রাতের অন্ধকার একটু গাঢ় হতেই রূপালীর চিৎকার শোনা গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে একটা হইচই পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন মহিলা এসে পড়েছে। আবেরজান নাতনির কথা শুনে আর থাকতে পারলেন না, তিনিও চলে এলেন। সবাই এখন রূপালীকে নিয়ে ব্যস্ত। পরী সেই ফাঁকে বেরিয়ে গেল। এর মধ্যে কেউই পরীর খোঁজ করবে না। সদর দরজা দিয়েই বের হয়েছে সে। কুসুমের পোশাকে ছিল বিধায় কেউ বুঝতেই পারেনি। রক্ষীরা ভেবেছে হয়তো কোনো কাজে কুসুমকে পাঠানো হয়েছে, কারণ সে দ্রুত যাচ্ছে। বাধা দিলে রাগ করবে। পরী ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পরীর, তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওর। বিন্দু সম্পান হয়তো আরো আগে পৌঁছে গেছে। হারিকেনের আলোয় দ্রুত পা চালায় পরী। সম্পান বিন্দুকে এক করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে পরী। বেশ সময় লাগলো জঙ্গলে পৌঁছাতে, কিন্তু কালী মন্দিরটা কোথায় সেটা তো পরী জানে না। খুঁজতে হবে। জঙ্গলটা বেশ বড়, তবুও পরী খুঁজতেছে। কিছুক্ষণ খুঁজে পেয়েও গেল। তবে আশ্চর্যজনক ব্যাপার যে বিন্দু সম্পান এখনো আসেনি। পরীর হাতে বিন্দুর সেই সিঁদুর কৌটা, এটা দিয়েই বিয়ে হবে। কিন্তু ওরা এখনো আসছে না কেন? পরী ওদের জন্য অপেক্ষা করতে লাগলো। তবুও বিন্দু সম্পানের নাম গন্ধ নেই। পরীর এবার ওদের জন্য চিন্তা হচ্ছে, বিন্দু কি বের হতে পারবে, নাকি চন্দনার হাতে ধরা পড়ে যাবে। বকুল ফুলের ঘ্রাণে ম করছে চারিদিকে। পরী থাকতে পারল না আর। পাশে একটা বড় বকুল ফুল গাছ, তলায় চাদর চাদরের মতো বিছিয়ে আছে সাদা ফুলগুলো। হারিকেনটা মাটিতে রেখে ফুল কুড়ায় পরী। মাঝে মাঝে ঘ্রাণ নেয়। পরী ফুল দিয়ে কচুর ভর্তি করে ফেলেছে। তখনও কেউ আসছে না। পরী আবার আগের জায়গায় বসে পড়ল। কারো পায়ের আওয়াজ পাচ্ছে পরী। পাতার খসখস আওয়াজ টের পাচ্ছে। সে খুশি হলো। তার মানে ওরা এসে পড়েছে। পরী হারিকেন হাতে নিয়ে একটু এগিয়ে থেমে গেল। ও বুঝতে পারল বিন্দু সম্পান আসছে না, বেশ কয়েকজন লোক আসছে। তাদের গলার সুর শুনতে পাচ্ছে পরী। এখানে থাকাটা ঠিক হবে কিনা ভেবে উঠতে পারছে না। ভাবতে ভাবতে উল্টো দিকে দৌড় দিল পরী। বুঝতে পারলো তাকে দেখে ফেলেছে এবং তাড়া করছে। তাই সে প্রাণপণে ছুটল। বেতঝাড়ের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পরী। গায়ের চাদর কিছুর সাথে আটকে গিয়েছিল বিধায় সেটা ফেলেই চলে গেল। এখন দাঁড়ানোর সময় নেই, ধরা পড়লে চলবে না। অনেকটাই এগিয়ে এসেছে পরী। হঠাৎই গাছের সাথে ধাক্কা লেগে হারিকেনের কাঁচ ভেঙে গেল। হারিকেনটাও ছিটকে পড়ে। কোথায় পড়ে তা পরী খেয়াল করেনি। সে দৌড়াতে থাকে। অনেক আলো আসতেই পরী পেছনে ফিরে তাকায়। আগুনের ফুলকি উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পরী বুঝতে পারলো যে হারিকেনটা ছিটকে খড়ের গাদায় পড়েছে। আগুন দেখেও অপেক্ষা করে না পরী। আবার দৌড় দিল। রাস্তায় এসে হুঁশ ফিরল পরীর। ঘাড় ঘুরিয়ে জঙ্গলটা দেখে নিল সে। আগুনের লাল আলো এখনো দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পরী। হঠাৎ করে কি হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না ওর। বিন্দুর সম্মান কোথায়? আশেপাশে ভালো করে তাকায় সে। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। মাথা ধরে এদিক ওদিক তাকাতে লাগলো পরী। এই রাস্তার বেশিক্ষণ থাকা সম্ভব নয়। কেউ দেখে ফেললে সর্বনাশ। চাদরটাও হারিয়ে গেছে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকলো পরী। এরপর হাঁটা ধরে বাড়ির পথে। এক পা এগোতেই পায়ে ব্যথা অনুভব করে পরী। জুতো খুলে দেখে তাতে বড় বড় বেল কাটা বিঁধে আছে। টেনে কাটা বের করার চেষ্টা করে পরী, কিন্তু পারে না। তাই জুতো খুলে খালি পায়ে রওনা হলো। ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। তাছাড়া শরীর জ্বালাপোড়া করছে খুব। শরীরের কিছু কিছু জায়গায় কেটে ছিঁড়ে গেছে। এতক্ষণ উত্তেজনায় পরী কিছু টের পায়নি। না পেলেও এখন পাচ্ছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো পরী। কোনোরকম পথ চিনে বিন্দুর বাড়িতে গেল। অনেক মানুষের জটলা বিন্দুদের বাড়ি। চন্দনা মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদছে আর সম্পানকে গালমন্দ করছে। সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে এটা বলছে, আর সম্পানকে অভিশাপ দিচ্ছে। পরী এবার বেশ অবাক হলো। ওরা যদি পালিয়েও যাবে তাহলে পরীকে বললো না কেন? এক মুহূর্ত দেরি না করে পরী ছুটল নিজের বাড়ির দিকে। তবে এবার সদর দরজা দিয়ে ঢুকতে পারল না সে। তাই বাড়ির পেছন দিক দিয়ে গাছের ছাদে গেল সে। তারপর নিজের ঘরে গেল। মালাকে ওর ঘরে দেখে আঁতকে উঠে পড়ি। মালা যে এই সময়ে ওর ঘরে আসবে তা ভাবেনি পড়ি। আজ মালা ভয়ানক রেগে আছে। ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। মাকে এভাবে দেখে ভয় হলো পরীর। মালা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি?
পরি চটজলদি জবাব দিতে পারল না। মালা অপেক্ষা করলো না, ঠাস করে চড় মেরে দিল পরীর গালে। এমনিতেই পরী শরীর দুর্বল, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবার থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতে রক্ত লাল হয়ে গেছে পরীর গাল দুটো। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরী চুপচাপ রইল। মালা চিৎকার করে উঠল, বলল, এই দিন কি দেখতে চাইছি আমি? তোরে সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থেকে বাইর হইতে দেই না। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না। লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়, চোখ দিয়া তারা শরীরে হাত দেয়। তোরে সেই সব থাইকা বাঁচাইতে ঘরে আটকাইয়া রাখি, আর তুই রাইত বেড়াইতে বাইরে যাস। আমার কথা তো বুঝোস না। ঝিনুকের মুখটা যখন মানুষ দেখে তখন বেইচা দেয়, না দেখলে ওই মুখটা সুরক্ষিত থাকে। তোকে তেমনি সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মধ্যে রাখলাম, যাতে কেউ দেখতে না পারে। আর তুই, তুই কি আমার মাইয়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কিসব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও এরকম কিছুর শিকার ছিল। কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে সে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আর মালাও কি বলে চলে গেল? মাথার প্রশ্নটা জটলা পেকে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরি। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটা হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল, বিন্দু সম্পান কোথায় গেল? সত্যি পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই নিজ ঘর ছেড়ে বের হয় পরী। হাতে তার তখনও সিঁদুর কৌটা আছে। সেটা পরী খেয়াল করলো না। বাইরে এসে দেখে অন্দরে উঠোন ভর্তি মহিলা। সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুগ্ধ পান করাচ্ছে রূপালী। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে। অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুট সুরে বলল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসেছিলেন। তিনি বললেন, তোর অহন আহার সময় হইল? পোলা হইছে কোন রাইতে? দাদির কথায় রূপালী বলল, আহ দাদি, থাক না, পরী তো ঘুমাচ্ছিল, এখন তো এসেছে। পরীর দিকে তাকিয়ে মুচকি হাসল রূপালী। পরীও হাসলো, কিন্তু মনটা এখনো কুগাইছে। পরী বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরীর হাতে সিঁদুর কৌটা দেখে রূপালী জিজ্ঞেস করে, তোর হাতে এটা কেন? পরী জবাব দিতে পারে না। রূপালীও ফের প্রশ্ন করতে পারে না, কারণ বাইরে থেকে জুলমানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরী আপা বলে ডাকছে। পরী দৌড়ে বের হয়ে জুলমানের কাছে গেল। জুলমান তখনও হাঁপাচ্ছে। পরী জিজ্ঞেস করে, কি হয়েছে জুলমান? জুলমান হাঁপাতে হাঁপাতে বলল, আপা। কি? আপা, বিন্দু দিদি। বিন্দু দিদি? কি বিন্দু, কি হয়েছে? ভয়ে কথা বলতে পারছে না জুলমান। শরীর এখনো কাঁপছে জুলমানের। পরী চিৎকার করে জুলমানকে ঝাঁকিয়ে বলে, বল না বিন্দুর কি হয়েছে? বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ডালে ঝুলতাছে আপা। জুলমানকে সরিয়ে পরী দৌড় দিল। মালার সাথে সাথেই পরীকে টেনে ধরে, কিন্তু এবার মায়ের কোনো বাধা মানে না পরী। ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরী ভুলে গেছে মায়ের দেয়া কসম, ভুলে গেছে নেকাব পরতে, ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরীর সৌন্দর্য পর্দার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরী পর্দা ভেদ করে বের হয়েছে।